Welcome to Adhikari Education and Technology, Higher Secondary Vocational Discipline Engineering and Technology, Group Automobile Technology এর কোর্স রিলেটেড টপিক নিয়ে শুরু করছি আজকের লার্নিং ভিডিও ক্লাস। শুরু করছি হায়ার সেকেন্ডারি ভোকেশনাল ক্লাস 12-এর প্রশ্নপত্র যেটা আছে ফান্ডামেন্টালস অফ মেকানিক্যাল টেকনোলজির প্রশ্নোত্তর পর্ব। বিগত বছর 2018-র ফাইনাল পরীক্ষার প্রশ্নোত্তর পর্বের প্রশ্নোত্তর নিয়ে আলোচনার দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আগে পড়ে নেই। তো দ্বিতীয় পর্বে এর আগে পর্বে যেটা আলোচনা করা হয়েছে 3 নম্বর প্রশ্ন পর্যন্ত আমাদের আলোচনা করা হয়ে গেছে। এবার চলে যাব আজকে 4, 5, 6 এই 3টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো 4 নম্বর এতে বলা আছে এর 1 পার্থক্য লেখো, ফ্লো প্রসেস, নন ফ্লো প্রসেস, রিভার্সিবল প্রসেস এবং ইরিভার্সিবল প্রসেস। 4 বি পিভি এবং টিএস ডায়াগ্রাম অঙ্কন করো। 1 নম্বর কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, 2 নম্বর পলিট্রপিক প্রসেস। 5 এ কর্নেট সাইকেলের পিভি এবং টিএস চিত্রটি অঙ্কন করো। 5 বি পাস্কাল সূত্রটি বিবৃত করো এবং একটি প্রয়োগ লেখো। 6 এ রিসিপ্রোকেটিং এবং রোটারি কম্প্রেসরের মধ্যে 3টে পার্থক্য লেখো। 6 বি কম্প্রেসরের সাকশন প্রেসার এবং সোয়েপ্ট ভলিউম বলতে কী বোঝো। 6 সি রোটারি কম্প্রেসরের একটি ব্যবহার লেখো। এবার উত্তরগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা চলে যাব 4 এতে চলে যাব। 4 এ কোথায় গেল? 4 এতে বলা হয়েছে পার্থক্য লেখো। পার্থক্য লিখে এখানে বলা হয়েছে ফ্লো প্রসেস এবং নন ফ্লো প্রসেসের মধ্যে পার্থক্যগুলো কি। তো একদিকে ফ্লো প্রসেস, একদিকে নন ফ্লো প্রসেস লিখতে হবে, উপরে লিখে দিতে হবে পার্থক্য। এবার ফ্লো প্রসেস, প্রথমে যদি আমরা সংজ্ঞাগুলোতে যাই তাহলে সেখান থেকে একটা মেইন পয়েন্ট পেয়ে যাব। যেমন 1 নম্বর, যে সিস্টেম বাউন্ডারি বরাবর মাস অ্যান্ড এনার্জি উভয়ের প্রবাহ হয় তাকে বলা হয় ফ্লো প্রসেস। এবার এদিকে পাচ্ছি যে সিস্টেম বাউন্ডারি বরাবর মাসের প্রবাহ হয় না কিন্তু এনার্জি প্রবাহ হয় বা এনার্জির আদান প্রদান ঘটে তাকে বলা হচ্ছে নন ফ্লো প্রসেস। 2 নম্বর, ফ্লো প্রসেসের ক্ষেত্রে সিস্টেম বাউন্ডারি বরাবর মাস অ্যান্ড এনার্জি উভয়ের আদান প্রদান ঘটে, কিন্তু নন ফ্লো প্রসেসের ক্ষেত্রে সিস্টেম বাউন্ডারি বরাবর মাসের আদান প্রদান, ভরের আদান প্রদান ঘটে না, কেবলমাত্র শক্তির আদান প্রদান ঘটে। এবার ফ্লো প্রসেসের ক্ষেত্রে যেমন উদাহরণ হচ্ছে ওপেন সিস্টেম, যেমন বয়লার প্ল্যান্ট। এবার ক্লোজ সিস্টেমের উদাহরণ হিসেবে যদি আমরা বলি সেটা দাঁড়াচ্ছে আবদ্ধ পাত্রে জল এবং স্টিমের মিশ্রণ। এটা হচ্ছে নন ফ্লো প্রসেসের উদাহরণ। এবারে প্রশ্ন হচ্ছে 4 বি, এখানে বলা হয়েছে রিভার্সিবল এবং ইরিভার্সিবল প্রসেসের মধ্যে পার্থক্য লেখা। তো পার্থক্য, একদিকে রিভার্সিবল প্রসেস, একদিকে ইরিভার্সিবল প্রসেস। তো রিভার্সিবল প্রসেসকে বলা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, ইরিভার্সিবল প্রসেস হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে অতি ধীর প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে দ্রুত প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া সিস্টেমের প্রাথমিক অবস্থায় ফিরে আসে, কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া সিস্টেমের প্রাথমিক অবস্থায় ফিরে আসে না।
এবার 3 নম্বর, প্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত নয় কিন্তু অপ্রত্যাবর্তী অর্থাৎ ইরিভার্সিবল প্রসেস, এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। রিভার্সিবল প্রসেস সিস্টেমের তাপীয় সাম্য বজায় থাকে। রিভার্সিবল প্রসেসে সিস্টেমের তাপীয় সাম্য বজায় থাকে, কিন্তু ইরিভার্সিবল প্রসেসে সিস্টেমের তাপীয় সাম্য বজায় থাকে না। এবার এর আগে যেটা আলোচনা করা হলো 4-এর সি হবে, এটা হচ্ছে 4-এর বি। 4-এর বিতে বলা হয়েছে পিবি এবং টিএস ডায়াগ্রাম অঙ্কন করো। তো এখানে দেখানো হয়েছে পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম দেখানো হয়েছে। তো প্রথমে এখানে দেখানো হয়েছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের পিভি ডায়াগ্রাম, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের, এটাও পিভি ডায়াগ্রাম। এখানে হচ্ছে হিট অ্যাড করা হচ্ছে আর এখানে হিট রিমুভ করা হচ্ছে। এবার নিচে দেখানো হয়েছে এই কী যেন প্রসেসটা, কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের এই টিএস ডায়াগ্রাম। এবার নিচে দেওয়া হয়েছে পলিট্রপিক প্রসেসের ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে পলিট্রপিক, এটা হচ্ছে এক্সপেনশনের পিভি ডায়াগ্রাম আর এটা হচ্ছে কম্প্রেশনের পিভি ডায়াগ্রাম। এবার এখানে যে দেখানো হয়েছে প্রথম চিত্রটার ক্ষেত্রে এই যে এবি লাইন বরাবর এখানে যেটা দেওয়া আছে, এদিকে হচ্ছে এর থেকে বিতে যাচ্ছে, এটা হচ্ছে এক্সপেনশন। আর এখানে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে এই পলিট্রপিক প্রসেস। আর এখানে এটা দেখানো হয়েছে এর থেকে বি এদিকে উল্টো, এটা দেওয়া হচ্ছে পলিট্রপিক কম্প্রেশন। এবার এখানে দেখা হয়েছে পলিট্রপিক প্রসেসের টিএস ডায়াগ্রাম। এবার এখানে পলিট্রপিক বলতে বিভিন্ন প্রসেস একসঙ্গে থাকে। এখানে হচ্ছে যেমন কি বলে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে যেমন এইখানটায় লেখা থাকে পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। এবার যেহেতু এটা পলিট্রপিক প্রসেস এই জন্য এখানে লেখা আছে পিভি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার এখানে এনের মান কী হলে বা এনের মান কত হলে এই টিএস ডায়াগ্রামটা কীরকম হবে সেটা এখানে তুলে ধরা হয়েছে। এবার চলে যাই পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন 5-এর এতে বলা হয়েছে কার্নোট সাইকেলের পিভি এবং টিএস ডায়াগ্রাম অঙ্কন করো। তো কার্নোট সাইকেলের এখানে এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম, এটা টিএস ডায়াগ্রাম। তো কার্নোট সাইকেলের পিভি ডায়াগ্রামে এদিকে এক্স অক্ষ বরাবর আয়তন, ওয়াই অক্ষ বরাবর চাপ। এবার কার্নোট সাইকেলে কী দেওয়া আছে, এই যে একটা এদিকে হচ্ছে অ্যাডিয়াবেটিক আইসোথার্মাল এক্সপেনশন, অ্যাডিয়াবেটিক এক্সপেনশন, আইসোথার্মাল কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তো অর্থাৎ কার্নোট সাইকেলে দুটি আইসোথার্মাল প্রসেস এবং দুটি অ্যাডিয়াবেটিক প্রসেস থাকে, সেটা পিভি ডায়াগ্রামে দেখানো হয়েছে। আর এদিকে দেখানো হয়েছে কার্নোট সাইকেলের টিএস ডায়াগ্রাম, অর্থাৎ এনট্রপি ডায়াগ্রাম, এনট্রপির তাপের সাপেক্ষে এনট্রপির পরিবর্তনটা। এদিকে হচ্ছে তাপ, এদিকে হচ্ছে এনট্রপি। এবার চলে যাই এই 5-এর বি নম্বর প্রশ্ন। 5-এর বিতে বলা হয়েছে পাস্কেলের সূত্রটি বিবৃত করো এবং এর একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। তো প্রথমে পাস্কেলের সূত্রটা কি বলা হয়েছে দেখা যাক। তো পাস্কেলের সূত্রে বলা হয়েছে আবদ্ধ পাত্রে তরলের উপর কোনো বিন্দুতে চাপ প্রয়োগ করলে তরল সেই চাপকে অপরিবর্তিত মানে সর্বদিকে সঞ্চালিত করে এবং চাপ পাত্রের দেওয়ালের উপর লম্বভাবে কাজ করে। এটাই হচ্ছে পাস্কেলের সূত্র। পাস্কেলের সূত্রে ব্যবহারিক প্রয়োগ হচ্ছে বিভিন্ন হাইড্রোলিক প্রেস বা হাইড্রোলিক মেশিনের ক্ষেত্রে পাস্কেলের সূত্রে প্রয়োগ দেখা যায়। যেমন এই বিভিন্ন গাড়ির ক্ষেত্রে যেমন হাইড্রোলিক ব্রেক থাকে, সেক্ষেত্রে পাস্কেলের সূত্রের প্রয়োগ আছে। এবার 6-এর এতে দেখানো হয়েছে এই রিসিপ্রোকেটিং এবং রোটারি কম্প্রেসরের মধ্যে 3টি করে পার্থক্য লেখো। তো পার্থক্যগুলো এখানে আলোচনা করা হয়ে গেছে। তো উপরে লিখতে হবে পার্থক্য, বাঁ দিকে লিখেছে রিসিপ্রোকেটিং কম্প্রেসর, ডান দিকে রোটারি কম্প্রেসর। তো এইখানে প্রথমে
শ্রেণী বিভাগের মধ্য দিয়েও একটা পার্থক্য পাওয়া গেছে। যেমন রিসিপ্রোকেটিং কম্প্রেসর হচ্ছে 4 প্রকার, যেমন সিঙ্গেল স্টেজ কম্প্রেসর, 2 স্টেজ কম্প্রেসর, রকিং পিস্টন টাইপ কম্প্রেসর, ডায়াফ্রাম টাইপ রিসিপ্রোকেটিং কম্প্রেসর। এবার রোটারি কম্প্রেসর আবার 3 প্রকার, যেমন রোটারি স্লাইডিং ভেন টাইপ, রোটারি হেলিক্যাল টাইপ এবং স্ক্রল টাইপ। এবার 2 নম্বর পয়েন্ট, রিসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসরের ক্ষেত্রে ফুল লোড এফিসিয়েন্সি হাই হয়, কিন্তু রোটারি এয়ার কম্প্রেসরের ক্ষেত্রে ফুল লোড এফিসিয়েন্সি মিডিয়াম থেকে হাই হয়। 3 নম্বর পয়েন্ট, রিসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসরের ক্ষেত্রে শব্দ অনেক বেশি হয়, কিন্তু 3 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে রোটারি এয়ার কম্প্রেসরের ক্ষেত্রে শব্দ নেই বললেই চলে। এবার 4 নম্বর পয়েন্ট, রিসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসরে ভাইব্রেশন অনেক বেশি। এদিকে 4 নম্বর পয়েন্ট, রোটারি এয়ার কম্প্রেসরের ক্ষেত্রে ভাইব্রেশন হয় না। তো 6B পর্যন্ত আলোচনা হয়ে গেল। এরপর এটাকে 6A আলোচনা করলাম। এবার 6Bতে বলা হয়েছে কম্প্রেশনের সাকশন প্রেসার এবং সোয়েপ্ট ভলিউম বলতে কী বোঝো। তো কম্প্রেসরের সাকশন প্রেসার, সাকশনের সময় যে চাপ উৎপন্ন হয়, অর্থাৎ সাকশন বলের বিরুদ্ধে যে চাপ সৃষ্টি করা হয় তাকেই বলা হচ্ছে এয়ার কম্প্রেসরের সাকশন প্রেসার। সুইফট ভলিউম, কম্প্রেসরের পিস্টন বিডিসি থেকে টিডিসি পর্যন্ত উঠানামা করার সময় যে আয়তনের বাতাস অপসারিত হয় তাকেই বলা হচ্ছে এয়ার কম্প্রেসরের সুইফট ভলিউম। এবার 6C, রোটারি কম্প্রেসরের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। এখানে রোটারি কম্প্রেসরের ব্যবহারিক প্রয়োগ ব্যবহারে 1 নম্বর বলা হয়েছে যে সকল ক্ষেত্রে বিপুল পরিমাণে কম্প্রেসড এয়ারের প্রয়োজন হয় সেক্ষেত্রে, যেমন কলকারখানায় রোটারি কম্প্রেসরের ব্যবহার আছে। 2 নম্বর, হাই পাওয়ার টুলসকে অপারেট করার জন্য রোটারি কম্প্রেসর ব্যবহৃত হয়, যেমন জ্যাক হ্যামার, ইম্প্যাক্ট রেঞ্জ ইত্যাদি। তো আজকে প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় আলোচনা এই পর্যন্তই সমাপ্ত। ধন্যবাদ সকলকে।